আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার খলজি বংশ। কারণ তোমাদের মামলিক বংশ বা দাস বংশ যেটা, সেটা গত দিনের ক্লাসে শেষ হয়ে গেছে, তাই তো? তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে তোমার খলজি বংশ। ঠিক আছে? তো এই খলজি বংশের যে সময়সীমা সেটা হচ্ছে 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ। এটা আমি তোমাদেরকে আগেই লিখে দিয়েছিলাম, তোমরা জানো, তাই তো? খলজি বংশের সময়সীমাটা হচ্ছে 1290 থেকে 1320। 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ। ঠিক আছে? এটা হচ্ছে খলজি বংশের সময়সীমা। ঠিক আছে? আর এই খলজি বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছে জালালউদ্দিন ফিরোজ খলজি, তাই তো? তাহলে খলজি বংশের যিনি প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন জালালউদ্দিন ফিরোজ খলজি, তাই তো? জালালউদ্দিন ফিরোজ খলজি ইনি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে? তাছাড়াও খলজি বংশে আরও অনেক শাসক ছিলেন, যেমন আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন মুবারক সহ এনারাও ছিলেন এই খলজি বংশের শাসক। ঠিক আছে? তো তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার এই আলাউদ্দিন খলজি সম্পর্কে। তাহলে কি বললাম যে খলজি বংশের সময়সীমা হচ্ছে 1290 থেকে 1320। ঠিক আছে? আর এই খলজি বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন জালালউদ্দিন ফিরোজ খলজি। তাছাড়াও এই খলজি বংশের আরও অন্যান্য শাসক যারা ছিলেন তারা হচ্ছেন আলাউদ্দিন খলজি, আর একজন যিনি ছিলেন তিনি হচ্ছে তোমার কুতুবউদ্দিন মুবারক শাহ। ঠিক আছে? কুতুবউদ্দিন মুবারক শাহ। ঠিক আছে? এবারে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজির সম্পর্কে তোমরা পড়বে। ঠিক আছে? তো দেখো, এই আলাউদ্দিন খলজি তোমাদের সিলেবাসে যেটা আছে যে আলাউদ্দিন খলজির সামরিক অভিযান এবং তার বাজার দর নিয়ন্ত্রণ। ঠিক আছে? এগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, এই আলাউদ্দিন খলজি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো সবার প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আলাউদ্দিন খলজির তোমার দাক্ষিণাত্য অভিযান, মানে দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের কীভাবে বিস্তার ঘটিয়েছিলেন আলাউদ্দিন খলজি, সেই সম্পর্কে আমাদেরকে প্রথমেই জানতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, প্রথম দিকে দেখবে, তার আগে একটা কথা বলি আলাউদ্দিন খলজি কে আলোচনা করার আগে তার আগে বলি যে 1290 খ্রিস্টাব্দে, এই 1290 খ্রিস্টাব্দে কি হয়েছিল না, 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি, এই জালালউদ্দিন ফিরোজ খলজি 1209 খ্রিস্টাব্দে এই বলবনের বংশধরদের যে ক্ষমতা, তো সেই বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তিনি সুলতান হন। অর্থাৎ জালালউদ্দিন ফিরোজ খলজি সুলতান হন, মানে বলবনের যে বংশধর ছিল তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে জালালউদ্দিন ফিরোজ খলজি 1290 খ্রিস্টাব্দে সুলতান হন। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে কি, খলজি বিপ্লব। মনে রাখবে, এই ঘটনাটাকে বলা হচ্ছে খলজি বিপ্লব। তাহলে কি বললাম যে 1290 খ্রিস্টাব্দে কি হয়েছিল না, জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের যে বংশধর ছিল সেই বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তিনি দিল্লি সুলতান হয়েছিলেন। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে খলজি বিপ্লব। ঠিক আছে? এর ফলে কি হচ্ছে না, দিল্লিতে এই যে ইলবাড়ি তুর্কি অভিজাতদের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতার অবসান ঘটল, মানে সেই ক্ষমতাটা চলে গেল অভিজাতদের। ইলবাড়ি তুর্কি যে অভিজাত, তো যেটা আমি মানে তোমার এই মামলুক যে শাসক তাদের কথা বলা হচ্ছে। ঠিক আছে? সেখানে তো আমরা পড়েছি মামলুক বা দাস বংশের যে শাসক ছিল, তো সবার শেষে যে ছিল গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে? তো সেই বলবনের কথা বলা হচ্ছে। তো সেই বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে জালালউদ্দিন ফিরোজ খলজি সুলতান হলেন। তো সেই জন্যই বলা হচ্ছে যে দিল্লিতে ইলবাড়ি তুর্কি যে অভিজাতদের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা চলে গেল এবং তার বদলে খলজি তুর্কি
ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গেল দিল্লিতে। ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে দিল্লিতে ইলবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান ঘটলো এবং তার পরিবর্তে খলজি তুর্কিদের ক্ষমতা বেড়ে গেল। এরপরে আমরা আসছি সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। ঠিক আছে, তো আলাউদ্দিন খলজি এই দক্ষিণ ভারতে কিভাবে সামরিক অভিযান চালিয়েছিল সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো প্রথম থেকে দেখবে তুর্কি সুলতানদের শাসনকালে উত্তর ভারতে যে গাঙ্গেয় অববাহিকা আছে না, তো সেই অববাহিকায় এই সুলতানি শাসনের ভিত সেটা পাকা হয়েছিল উত্তর ভারতের গাঙ্গেয় উপত্যকায় বা গাঙ্গেয় যে অববাহিকা অঞ্চলটা আছে সেই জায়গাটায় এই সুলতান শাসনদের ভিতটা অনেক বেশি মজবুত হয়েছিল। ঠিক আছে, তারপর সুলতানরা দাক্ষিণাতে অর্থাৎ দক্ষিণ ভারতে ক্ষমতা বিস্তারে মন দেয়। তো আলাউদ্দিন খলজি, মনে রাখবে যে আলাউদ্দিন খলজি প্রথম যিনি দিল্লির সুলতান ছিলেন, যিনি দক্ষিণ ভারতে এই সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটেছিলেন। তাহলে কি বললাম না, আলাউদ্দিন খলজি হচ্ছে দিল্লির প্রথম সুলতান যিনি দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন। ঠিক আছে, তো এই দক্ষিণ ভারতে কীভাবে তার সামরিক অভিযান চালিয়েছিলেন সেটা আমরা জানব। আর এই অভিযানে দক্ষিণ ভারতে তোমার সুলতানি সাম্রাজ্যের এই যে বিস্তার ঘটিয়েছিল, তো এই ক্ষেত্রে আলাউদ্দিন খলজিকে বিশেষভাবে যিনি সাহায্য করেছিলেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজির একজন বিশ্বস্ত সেনাপতি। ঠিক আছে, যার নাম হচ্ছে তোমার মালিক কাফুর। মনে রাখবে মালিক কাফুর। তার মানে মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির একজন বিশ্বস্ত সেনাপতি। ঠিক আছে, যিনি দক্ষিণ ভারত অভিযানে আলাউদ্দিন খলজিকে সাহায্য করেছিলেন। বুঝতে পারলে? তো এখানে দেখো তাহলে মালিক কাফুর কেন বিখ্যাত, তাহলে এটা একটু আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে আমরা কি বলবো না, এই যে দক্ষিণ ভারতে আলাউদ্দিন খলজি যে অভিযান চালিয়েছিলেন সামরিক অভিযান, তো সেইখানেতে তার বিশিষ্ট সেনাপতি ছিলেন মালিক কাফুর। তিনি সুলতানকে নানাভাবে সাহায্য করেছিলেন এই অভিযানে। দেখবে এরপরে আমি আসছি যখন আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযান, যখন তোমাদেরকে আমি বোঝাবো মানে কোন কোন জায়গায় কী কী হবে এবং কোন কোন সময় অভিযান করেছিলেন সেগুলো যখন বলবো, তো সেখানে দেখতে পাবে। তো একটা সময়ে 1306 একটা সময় নাগাদ, তো এই 1306 খ্রিস্টাব্দে দেখবে মালিক কাফুরের নেতৃত্বে এই দক্ষিণ ভারতে এক বিশাল সেনাবাহিনী গিয়েছিল। তারপর তিনি একে একে দক্ষিণ ভারতে যেসব জায়গাগুলো আছে যেমন দেবগিরি আছে, তারপর হচ্ছে তোমার ওরাবঙ্গল, তারপরে দ্বার সমুদ্র, পাণ্ডব, মাদুরাই, এই সমস্ত জায়গাগুলো জয় করে এবং সেগুলো দিল্লি সুলতানির অন্তর্ভুক্ত করেছিলেন এই মালিক কাফুর তার সেনাবাহিনীর সাহায্যে। বুঝতে পারলে? তো এটা একটু মনে রাখবে যে মালিক কাফুর কেন বিখ্যাত বা তিনি কে ছিলেন। ঠিক আছে, এরপরে আমরা আসছি দেখো দক্ষিণ ভারতে এই আলাউদ্দিন খলজির সামরিক অভিযান। ঠিক আছে, দেখো এখানে যে মানচিত্রটা দেওয়া আছে বইতে, এটা একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে কিভাবে তিনি অভিযান করেছিলেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখো দেখো আলাউদ্দিন খলজি এখানে দেওয়া আছে, দেখো ভালো করে বুঝতে পারবে। আলাউদ্দিন খলজির রাজধানী, তার সাম্রাজ্যের যে রাজধানী ছিল সেটা হচ্ছে দিল্লি। ঠিক আছে, তো দিল্লি থেকে তিনি বিভিন্ন জায়গায় কি করেছিলেন না অভিযান চালিয়েছিলেন। তো কি কোন কোন জায়গায় অভিযান চালিয়েছিলেন এবং কোন কোন সময়ে সেটা দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের টেক্সট বই যে মানচিত্রটা আছে সেটা ভালো করে দেখবে তাহলে বুঝতে পারবে। দেখো আমি এখানে দেখাচ্ছি, দিল্লি ছিল তার রাজধানী। ঠিক আছে, তো 1299 খ্রিস্টাব্দে 1299 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি তার সেনাবাহিনীরা কি করেছিল না দিল্লি থেকে দেখো সামরিক অভিযান চালিয়েছে গুজরাটে 1299 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপর আবার দেখো 1301 খ্রিস্টাব্দে চালিয়েছে রণথম্বরে। আবার দেখো
1303, 1302 থেকে 1303 এই সময়ে দিল্লি থেকে আলাউদ্দিন খলজির সেনারা দিল্লি থেকে 1302 থেকে 1303 খ্রিস্টাব্দে প্রথমে দেখো দিল্লি থেকে কারা হয়ে চলে গেছে দেবগিরিতে, ঠিক আছে। আবার আর একবার কি করেছে না, আবার এই কারা থেকে বাংলা হয়ে চলে গেছে ওয়ারঙ্গলে, ঠিক আছে। তাহলে কি বললাম না, আলাউদ্দিন খলজির যে তার সাম্রাজ্যের যে রাজধানী সেটা হচ্ছে দিল্লি, তো দিল্লি থেকে বিভিন্ন জায়গায় সামরিক অভিযান চালিয়েছেন দক্ষিণ ভারতে। এবারে দেখো কোন কোন সময় কিভাবে চালিয়েছেন। প্রথমে কি বললাম যে আলাউদ্দিন খলজির সেনাবাহিনীরা কি করেছে না, প্রথমে দিল্লি থেকে সামরিক অভিযান চালিয়েছে গুজরাটে, দেখো 1299 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 1301 খ্রিস্টাব্দে চালিয়েছে রণথম্বরে। আবার 1302 থেকে 1303 এই সময় দেখো দিল্লি থেকে আলাউদ্দিন খলজির সেনারা গেছে কারা হয়ে কোথায় চলে গেছে দেবগিরিতে। আবার এই সময়ে কারা থেকে বাংলা হয়ে চলে গেছে ওয়ারঙ্গলে, ঠিক আছে। আবার এইদিকে দেখো, এদিকে দেখলে বুঝতে পারবে 1303 খ্রিস্টাব্দে এই দিল্লি থেকে আবার তার সেনাবাহিনীরা চলে গেছে চিতোর অভিযান শুরু করেছে। আবার এদিকে নিচে চলে এসে দেখো 1302 খ্রিস্টাব্দে কি করেছে না, এই যে বললাম দিল্লি থেকে কারা হয়ে দেবগিরিতে চলে এসছে, তো 1302 খ্রিস্টাব্দে দেখো 1302 খ্রিস্টাব্দে এই দেবগিরি থেকে আরো দক্ষিণে চলে এসছে, আরো দক্ষিণে এসে দ্বার সমুদ্রে অভিযান করেছে, ঠিক আছে। তো এই দ্বার সমুদ্র এখানে দেখো 1302 থেকে 1311 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে জারি ছিল তার অভিযানটা, ঠিক আছে। 1302 থেকে 1302 শুরু হচ্ছে, মানে দেবগিরি থেকে আরো দক্ষিণে চলে এসছে, দিয়ে দ্বার সমুদ্রতে অভিযান শুরু করেছে, ঠিক আছে। আবার দ্বার সমুদ্রতে এইখানেতে তার অভিযান জারি ছিল 1311 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে অভিযান চালিয়েছে। তো এই সময় দেখবে এই 1302 খ্রিস্টাব্দে আবার সেনাবাহিনীরা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এখানে ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো 1311 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর একটা ভাগ চলে যাচ্ছে দেখো দেবগিরি থেকে নিয়ে ওয়ারঙ্গলে, ঠিক আছে। আর একটা ভাগ ওই সেনাবাহিনীর অপর একটা যে ভাগ সেটা ওই একই সালে মানে ওই 1301 খ্রিস্টাব্দে কি করছে না, এই দ্বার সমুদ্র থেকে আরো দক্ষিণে চলে যাচ্ছে, দিয়ে এই মাদুরাই দেখো মাদুরাই হয়ে চলে যাচ্ছে তাঞ্জোর, মাদুরাই হয়ে তাঞ্জোরে অভিযান করছে, ঠিক আছে। আর একটা আছে দেখো 1305 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে আলাউদ্দিন খলজির সেনাবাহিনী আবার কি করছে না, দিল্লি থেকে মান্ডু হয়ে আবার দেবগিরিতে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে দেখো এই 1299 থেকে দেখো 1305 এই সময়সীমাটার মধ্যে এই আলাউদ্দিন খলজি তার সাম্রাজ্যের যে রাজধানী দিল্লি থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় কিভাবে সামরিক অভিযান চালিয়েছিল সেটা এখানে দেখানো হলো, ঠিক আছে। তো এটা একটু ভালো করে পড়বে, এটা তোমাদের পরীক্ষায় পড়ে, ঠিক আছে। যে আলাউদ্দিন খলজির সামরিক অভিযান সম্পর্কে আলোচনা করো, তখন তোমাদেরকে এইভাবে বলতে হবে, ঠিক আছে। যেভাবে সময়সীমা বলে দিলাম এবং কোন কোন জায়গায় কীভাবে সামরিক অভিযান চালিয়েছে এই মানচিত্রটা দেখে দেখে পড়বে, তাহলে ভালো বুঝতে পারবে। আমি যেভাবে বলে দিলাম এরকমভাবে পড়বে, ঠিক আছে। দেখো আমি আর একবার বলে দিচ্ছি এটা যাতে তোমরা বুঝতে পারো। কি বললাম যে আলাউদ্দিন খলজি তার সাম্রাজ্যের যে রাজধানী ছিল সেটা হচ্ছে দিল্লি, তো দিল্লি থেকে তার সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে সামরিক অভিযান চালিয়েছে, ঠিক আছে। তো এবং সেইখানেতে সেই জায়গা দক্ষিণ ভারতের এক এক জায়গাগুলোকে, যে জায়গাগুলো বললাম চিত্তোর, গুজরাট, মান্ডু, রণথম্বর, কারা, ওরাবঙ্গল, ঠিক আছে, দ্বার সমুদ্র, তাঞ্জোর, মাদুরাই, পান্ডু, এগুলো একে একে সব দখল করেছিল এবং দিল্লি সুলতানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিল, তাই না। তো কীভাবে বললাম, তাহলে 1299 খ্রিস্টাব্দে প্রথম বললাম দিল্লি থেকে অভিযান চালিয়েছিলেন সেনাবাহিনীরা গুজরাটে, তারপরে বললাম 1301 বললাম রণথম্বরে, তাই তো। তারপরে বললাম 1302 খ্রিস্টাব্দে দিল্লি থেকে কারা শুরু করে চলে এসেছিল দেবগিরিতে। আবার দেখো এই যে 1302 থেকে 1303, তো এটা আবার কি করেছিল, কারা থেকে বাংলা হয়ে আবার ওয়ারঙ্গলে চলে এসেছিল, ঠিক আছে।
আবার কি বললাম না 1303 খ্রিস্টাব্দে এই সেনারা দিল্লি থেকে চিতোর অভিযান করেছিল। আবার এই 1302 খ্রিস্টাব্দে দেখো দেবগিরি থেকে চলে এসেছিল আরো দক্ষিণে দ্বার সমুদ্রে অভিযান করেছিল। ঠিক আছে, তারপরে কি বললাম যে দ্বার সমুদ্রে অনেকটা সময় জারি ছিল, 1302 থেকে 1311 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে তার অভিযান জারি ছিল। ঠিক আছে, এতটা সময় ধরে এখানে অভিযান চলেছিল। তো ওই 1311 খ্রিস্টাব্দে তার সেনাবাহিনীরা দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। একটা চলে গেছিল ওই দেবগিরি থেকে ওয়ারাঙ্গলে, আর অপর একটা ভাগ সেটা চলে গেছিল দ্বার সমুদ্র থেকে আর দক্ষিণে, যেটা হচ্ছে মাদুরাই। তো মাদুরাই হয়ে তারপরে চলে গেছিল কোথায়, তাঞ্জোরে। ঠিক আছে, আর বললাম যে 1305 খ্রিস্টাব্দে দিল্লি থেকে তার সেনারা এসেছিল মান্ডু হয়ে তারপরে এসে পৌঁছেছে আবার দেবগিরিতে। ঠিক আছে, তো এইভাবে দক্ষিণ ভারতের এই সমগ্র এলাকা জয় করেছিল। ঠিক আছে, তো সামরিক অভিযানটা ভালো করে করবে, আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে। ঠিক আছে, এরপরে যেটা জানবো সেটা হচ্ছে যে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা। ঠিক আছে, আলাউদ্দিন খলজি কি বললাম, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা। ঠিক আছে, দেখো আলাউদ্দিনের মানে বাজার দর নিয়ন্ত্রণ বা হচ্ছে তোমার যেটা সেটা হচ্ছে যে তোমার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা যেটা। ঠিক আছে, তো এটা সম্পর্কে আমরা জেনে নেব। দেখো এই আলাউদ্দিন খলজি অনেক সমস্যা সাধন করেছিলেন, তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে এই বাজার দর নিয়ন্ত্রণ বা হচ্ছে কি না মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। ঠিক আছে, নিয়ন্ত্রণ ব্যবস্থা। দেখো তো কি বললাম যে আলাউদ্দিন খলজি যে সমস্ত সংস্কার সাধন করেছিলেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে বাজার দর নিয়ন্ত্রণ বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। ঠিক আছে, তো তিনি বাজার দর নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি কি করেছিলেন, দেখো মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা করার জন্য বা বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য আলাউদ্দিন খলজি কি করেছিলেন না, এক নম্বর প্রথম যেটা সেটা আমরা কি বলতে পারি না হচ্ছে পৃথক বাজার গঠন। কি বললাম, পৃথক বাজার গঠন। ঠিক আছে, পৃথক বাজার গঠন। দেখো আলাউদ্দিন খলজি তিনি কি করলেন না বিভিন্ন ধরনের যে দ্রব্য, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে দ্রব্য আছে, তো সেই দ্রব্যের জন্য তিনি 4টা বাজার কি করলেন, গঠন করলেন। কয়টা বাজার বললাম, 4টা। তাহলে তিনি কিভাবে দেখো বাজার দর নিয়ন্ত্রণ করলেন, কি করলেন, তার জন্য প্রথম যেটা করলেন সেটা হচ্ছে পৃথক বাজার গঠন। তো এখানেতে আমরা কি দেখতে পাচ্ছি না আলাউদ্দিন খলজি বিভিন্ন ধরনের যে দ্রব্য আছে, তো সেই দ্রব্যগুলোকে তিনি কি করলেন না সেই বিভিন্ন ধরনের দ্রব্যের জন্য তিনি 4টি বাজার গঠন করলেন। তো সেই 4টি বাজার কি ছিল না, সেই 4টি বাজারের মধ্যে কি ছিল দেখো, একটা হচ্ছে তোমার কৃষি পণ্য বাজার। ঠিক আছে, একটা ছিল কৃষি পণ্য বাজার, কি একটা হচ্ছে কৃষি পণ্য বাজার। ঠিক আছে, যেটাকে বলা হয় কি না, যেটাকে বলা হয় মান্ডি, মনে রাখবে কৃষি পণ্য বাজার যেটাকে বলা হয় মান্ডি। ঠিক আছে, আর একটা কি, আর একটা হচ্ছে বস্ত্র ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার। কি বললাম, বস্ত্র ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার। ঠিক আছে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর বাজার, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সেরাই আদল
সেরাই আদল, সেরা ই আদল, ঠিক আছে, সেরাই আদল বলা হয়। আর কি কেন্দ্রীয় বাজার, আর একটা হচ্ছে দাস ও পশু বাজার। একটা কি ছিল কেন্দ্রীয় বাজার, কেন্দ্রীয় বাজার, আর একটা ছিল দাস ও পশু বাজার, পশু বাজার, ঠিক আছে। তাহলে কি কি বললাম, চারটি বাজার তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন। একটা হচ্ছে কৃষি পণ্য বাজার, যেটাকে বলা হয় মান্ডি, বস্ত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার, যেটা সেরাই আদল, কেন্দ্রীয় বাজার, দাস ও পশু বাজার, ঠিক আছে। আর কি করেছিলেন তিনি, তাহলে এটা পৃথক বাজার গঠন, এটা একটা গেল। এরপরে দেখো আর কি করেছিলেন না, দ্রব্যমূল্য তালিকা, দ্রব্যমূল্যের তালিকা। দেখো দ্বিতীয় নম্বর কি হচ্ছে দ্রব্যমূল্যের তালিকা, মূল্য তালিকা। দেখো এই প্রজারা যাতে মানে সঠিক দামে দ্রব্য ক্রয় করতে পারে, মানে কিনতে পারে আর কি। প্রজারা যাতে সঠিক দামে দ্রব্য কিনতে পারে, তার জন্য আলাউদ্দিন খলজি কি করলেন না, দ্রব্যমূল্যের একটা তালিকা প্রকাশ করলেন। বুঝতে পেরেছ? তাছাড়াও আরেকটা কথা এখানে বলে রাখি যে আলাউদ্দিন খলজির বিশাল সাম্রাজ্যের মূলত সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল, সেটা তোমরা আগেই দেখতে পেলে, তাই তো। তো তার যে বিশাল সাম্রাজ্য, সেটা যেহেতু সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল, তার বিশাল সেনাদল যাতে নির্দিষ্ট বেতনের মধ্যেই চলতে পারে, সেই জন্য তিনি বাজারের জিনিসপত্রের দামগুলোকে তিনি ঠিক করে দিয়েছিলেন। বুঝতে পেরেছ? তো সেই জন্য সেটাও একটা, আর একটা বলা হয়েছে প্রজারা যাতে সঠিক দামে দ্রব্য কিনতে পারে, তার জন্য তিনি দ্রব্যমূল্যের একটা তালিকা প্রকাশ করলেন। বোঝা গেছে? তাহলে এটা গেল। আর কি করেছিলেন দেখো, শাস্তির ব্যবস্থা, শাস্তির ব্যবস্থা এটা কি দেখো, এই যে কোনো ব্যবসায়ী নির্দিষ্ট ওজন থেকে যতটা পরিমাণ দ্রব্য কম নিত, হ্যাঁ, তার জন্য তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হতো। মানে এমনও প্রচলন ছিল আর কি কথা, যে কোনো ব্যবসায়ী যদি নির্দিষ্ট ওজন থেকে যতটা পরিমাণ দ্রব্য কম নিত, সেই পরিমাণ মাংস সেই ব্যবসায়ী দেহটাকে কেটে নেওয়া হতো। মানে এরকম কঠোর শাস্তি সেই সময় প্রচলিত ছিল, ঠিক আছে। মানে ঠকানোর কোনো প্রয়োজন, মানে সেখানে সেরকম কোনো ব্যবস্থাই ছিল না, ঠিক আছে। সেই জন্য এই কথাটা বলা হচ্ছে যে তার জন্য কোনো ব্যবসায়ী যদি ঠকাতো, তাহলে তার জন্য তাকে কী করতো, শাস্তি প্রাপ্ত ছিল, কঠোর শাস্তি। আবার দেখো কোনো ব্যবসায়ী নির্দিষ্ট দামের অতিরিক্ত অর্থ নিল, যত দাম আছে তার থেকে যদি বেশি পরিমাণে অর্থ নিত, তাহলে তার জন্য কঠোর শাস্তি ব্যবস্থা ছিল। বুঝতে পেরেছ? তাছাড়াও আর একটা জিনিস তিনি করেছিলেন, সেটা হচ্ছে রেশন ব্যবস্থা। রেশন, রেশন ব্যবস্থা এটা কি দেখো, এই যে দুর্ভিক্ষ যদি হয়, ঠিক আছে, তো দুর্ভিক্ষের সময় সেই সময়ে তিনি সেই সময়ের জন্য সেই আপৎকালীন ব্যবস্থা নেওয়া হতো আর কি, আপৎকালীন ব্যবস্থা হিসাবে, মানে দুর্ভিক্ষের সময় যে বিপদ, তো সেই সময়ে তিনি যে ব্যবস্থা নিয়েছিলেন সেটা হচ্ছে রেশনের ব্যবস্থা। মানে যদি কখনো দুর্ভিক্ষ